আচ্ছা, আমাদের ক্লাস আজকে মিড টার্মের পর প্রথম ক্লাস। সো আমার ইতো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন শেয়ার হচ্ছে তো? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের মিড টার্মের পর প্রথম ক্লাস আজকে। সো আমাদের আজকে লেসন 13 এবং লেসন 14 দুটা ক্লাস। আর মিড টার্মে তোমাদের মোটমাট আমরা 30 মার্কসের অ্যাসাইনমেন্ট আর 10 মার্কসের যেটা ক্লাস টেস্ট ছিল, ক্লাস অ্যাসাইনমেন্ট সেটা নিয়েছি। এখন আমাদের ফাইনালে যেটা 50 মার্কস আছে আমাদের। তো এর মধ্যে আমি অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস টেস্ট যেটা বলা হয় সাডেন টেস্ট, এরকম যে কোনো ব্যাপার নিতে পারি। আমি হয়তো বা প্রত্যেকটা তোমাদের এখানে 5টা ক্লাসের মতো নেওয়া হবে, মানে উইক হিসাবে যদি নেওয়া হয় তাহলে 5টা ক্লাসই থাকে আমাদের। সো প্রত্যেকটা ক্লাস থেকে হয় আইদার একটা ক্লাস টেস্ট অথবা একটা অ্যাসাইনমেন্ট, যে কোনো একটা থাকবে। সো সবাইকে ক্লাসে জয়েন করতে বলবো, কারণ আমি চাইলে ক্লাসের পরপর মানে ক্লাস টেস্ট নিতে পারি, বা আমি এটা থেকে অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটাও দিতে পারি। বাট একটা না একটা প্রত্যেক ক্লাসই দেওয়া হবে, বা প্রত্যেক ক্লাস শেষে দেওয়া হবে, যেটা বলতে পারি। তো আজকে প্রথম ক্লাস, সো এটা সবাইকে একটু জানাই দিও, বা ভিডিওটা যেহেতু দিচ্ছি, সো ক্লাসে সবাইকে প্রেজেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু আমি ক্লাস টেস্ট যে কোনো ক্লাসে নিতে পারি, কারণ প্রত্যেকটা ক্লাসের উপরেই ডিপেন্ড করতেছে, মানে অ্যাটলিস্ট 10 মার্কস। ওকে, আমি ক্লাস শুরু করতেছি। আমাদের লেসন 13 এবং 14 আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এতদিনের যে আমরা ডিফারেন্স ফর্মুলাগুলো দেখতেছিলাম, বা ইন্টারপোলেশন যে ফর্মুলা দেখছিলাম, সেখানে একটা কথা ছিল যে যে ইন্টারভেলটা থাকতো সেটা ইকুয়াল থাকতো, হয় 5 থাকতো বা 10 থাকতো বা 1 থাকতো, কিন্তু সে জিনিসটা থাকতো ইকুয়াল। আমরা দেখেছি নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, তারপর লাস্টে এসে আমরা যেটা দেখেছি গাউস ফরওয়ার্ড, গাউস ব্যাকওয়ার্ড, এখানে প্রত্যেকটাতেই ইকুয়াল ইন্টারভেল ছিল। কিন্তু আজকের ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দুটো ডিফারেন্স ফর্মুলা দেখবো, দুটোটাই হচ্ছে যেখানে আনইকুয়াল ইন্টারভেল থাকবে। এখানে প্রথমটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। আমরা নিউটন ফরওয়ার্ড ফর্মুলা দেখেছি, সেটা ছিল ইকুয়াল ইন্টারভেলের জন্য, বাট আমরা নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দেখবো যেটাতে আমাদের ইন্টারভেলটা থাকবে আনইকুয়াল। এটা কিন্তু মেইন পার্থক্য, এবং সূত্র অবশ্যই চেঞ্জ আছে। Newton divided difference interpolation formula is an interpolation technique used when the interval difference is not same for all sequence of values. ওই কথাটাই বলা হয়েছে যে the interval difference is not same for all sequence of value, মানে ইন্টারভেলটা ইকুয়াল হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে সূত্রটা কিভাবে হবে সেটা এখানে আমাদের লেখা আছে। আমি সূত্রটা লাস্টে দেখাচ্ছি, যেমন এটা। এখানে আমাদের যে জিনিসটা, আমাদের এখানে আরো একটা জিনিস দেখতে হবে, ফার্স্ট ডিফারেন্স, মানে ডিভাইডেড, দ্য ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স ইজ গিভেন বাই, আমাদের ফার্স্ট ডিফারেন্স এখানে বের করতে হবে। এখানে আগের মতো যেমন আমাদের ফার্স্ট ডিফারেন্স বের করতাম, সেকেন্ড ডিফারেন্স বের করতাম, কি করতাম, সেকেন্ড মাইনাস ফার্স্ট যেটা আসতো সেটাই তো আমাদের হতো যে ডিফারেন্স। যেমন এখানে এফ অফ এক্স 2 থেকে এফ অফ এক্স 1 যদি বিয়োগ দিতাম, মানে এই যে যেটা এফ অফ এক্স 1 মাইনাস এফ অফ এক্স নট, যে প্রথম দ্বিতীয়টা মাইনাস প্রথমটা দিতাম, তাহলেই তো আমরা ফার্স্ট ডিফারেন্স পেতাম। বাট এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে একটু পরিবর্তন আছে, কারণ আমাদের এখানে ইন্টারভেলের একটা ব্যাপার আছে। তো ডিভাইডেড বাই হবে এক্স 1 মাইনাস এক্স নট, এইটুকুই পার্থক্য, মানে এফ অফ এক্স নট কমা এক্স 1 ফার্স্ট ডিফারেন্স যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে এফ অফ এক্স 1 মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই আসতেছে x1 মাইনাস এক্স নট। এটা যখন ম্যাথ করব তখন আমরা বুঝতে পারবো, এক্সাম্পল দেখবো। বাট এখানে মেইন পার্থক্যটা হচ্ছে আগে ছিল এরকম এফ অফ x1 মাইনাস এফ অফ এক্স নট, কিন্তু এখানে ডিভাইডেড বাই x1 মাইনাস এক্স নট, কারণ হচ্ছে এটা ইকুয়াল ইন্টারভেল না, সেজন্য। এভাবে সেকেন্ড ইন্টারভেল বের করতে হবে, যেমন যে এখানে এরকম ভাবে যে এক্স নট এক্স ওয়ান এক্স টু, মানে সেকেন্ড ডিফারেন্সের জন্য যদি হয় তাহলে হবে এফ অফ এক্স ওয়ান কমা এক্স টু মাইনাস এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স নট। তো এটা আগের মতোই আছে, জাস্ট একটু আমরা যখন ম্যাথ দেখবো এটা বুঝতে পারবো। তো তেমন কোনো পরিবর্তন নাই, যখন আমরা ম্যাথ দেখবো তখন বুঝতে পারবো, সবগুলোতে এরকম ডিভাইডেড আছে, এইটুকুই পার্থক্য। তো আমাদের নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, ওটা ছিল আমাদের ডিফারেন্স কিভাবে করবো সেটা দেখালাম, বাট এটা আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এটা।
Newton's divided difference for interpolation formula is f of x is equal to f of x naught plus f of x naught comma x1 মানে ফার্স্ট ডিফারেন্স প্লাস x minus x naught into x minus x1 সেকেন্ড ডিফারেন্স যেটা এরপরেরটা, তারপরে x minus x naught x minus x1, এরপরে যদি x minus x2 থাকতো তো এরকম ডট ডট করে থার্ড ডিফারেন্স লিখতাম। এভাবে যতটা থাকবে সেভাবে হবে। তো মেইনলি এটা হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলার সূত্র। আমাদের ডিফারেন্স গুলো একটু অন্য রকমে বের করতে হবে, বা সেটার পদ্ধতিটা আমরা ম্যাথ যখন করব তখন আমরা এখন দেখব। তো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার মেইন পার্থক্যটা হচ্ছে ডিফারেন্স নির্ণয় করাটা, যে ডিফারেন্স ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স এটা একটা পরিবর্তন আসবে। সূত্রেও অবশ্য কিছুটা পরিবর্তন আছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। আমরা এখন ফার্স্ট এক্সাম্পলে যাই, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। এক্সাম্পল 1 এ আছে এখানে কম্পিউট f অফ 0.3 ফর দ্য ডাটা, মানে আমাদের মানে x এর মান হচ্ছে এখানে 0.3, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের টেবিল যেটা আছে সেই টেবিলটা হলো এটা, এই যে x এর মান দেওয়া আছে 0 1 3 4 7। দেখো আমাদের আগের গুলো এরকম থাকতো, যদি এটা 0 থাকতো, এটা 1 থাকতো, তারপর 2 থাকতো, 3 থাকতো, 4 থাকতো, এইভাবে থাকতো। এটা ছিল ইকুয়াল ইন্টারভ্যাল, তার মানে এক ডিফারেন্স করে বাড়তেছে প্রত্যেকটা। x এর মান 1 হইতো, বাট এখানে কি হচ্ছে 0 পর 1 আছে, 1 এর পর আবার 3 আছে, 3 এর পর আবার 4 আছে, 4 এর পর আবার 7 আছে, তার মানে আমাদের ইকুয়াল ইন্টারভ্যাল নাই। আমাদের মেইন কথাই তো ছিল যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাতে আমাদের ইকুয়াল ইন্টারভ্যাল থাকবে না। তো আমরা এটা প্রথমেই দেখতে পেলাম যে এটা একটা ইকুয়াল ইন্টারভ্যাল না। সো আমরা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স, নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স বা গাউস ফরওয়ার্ড গাউস ব্যাকওয়ার্ড, এটা কোনোটাই আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। যে চারটা আমরা শিখেছি অলরেডি ডিফারেন্স ফর্মুলা, তার কোনোটাই এখানে অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে এটা হচ্ছে আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। সো অবশ্যই যদি আমাদের এখানে বলে না দেওয়া হয় যে এটা কোন, যদি বলা হয় কম্পিউট দ্য ডাটা ফর মানে এই টেবিলের জন্য এটা ডাটাটা নির্ণয় করো, তাহলে তোমাদের যদি কোনো ফর্মুলার কথা না বলে দেওয়া থাকে, তাহলে এতদিনের জানা মতে বা এতদিন আমরা যে শিখে আসছি তার মধ্যে আমাদের আগের চারটা কোনো সূত্রই অ্যাপ্লিকেবল ছিল না বা হবে না। নতুন যে আমরা আজকে ফর্মুলাটা শিখবো সেটাই অ্যাপ্লাই করতে হবে, বা এরপরে আমরা আরো ফর্মুলা দেখবো সেগুলো আমরা অ্যাপ্লাই করব। বাট ইকুয়ালের যে ইকুয়াল ইন্টারভ্যালের জন্য যে সূত্রগুলো আছে সেগুলো আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেখানে অনেক পার্থক্য রয়েছে। সো আমরা দেখতে আমাদের সূত্র জানা হলো, কজ বললাম, এবার আমরা ম্যাথে যাচ্ছি। ওকে, আমাদের টেবিলটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মান কোনটা বের করতে হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস আমরা মাথায় রেখে শুরু করতেছি। সো ডিভাইডেড ডিফারেন্স টেবিল, এখানে টেবিলটাতে একটু পরিবর্তন আছে, আমাদের আগের মতো যেটা আছে সেটা কিন্তু নাই। এখানে আমি হয়তো বা এখানে প্রথমটাতে ওটা উল্লেখ করে নাই, বাট আমি দেখাচ্ছি। এই যে ঘরটা আর এই যে ঘরটা এটা আমাদের দেওয়া আছে, এক্স আই লিখছে বা এফ আই লিখছে। এটা তোমরা এক্স ও লিখতে পারো, এটা এভাবে এক্স ও লিখতে পারো। জাস্ট এটা আমি একটা বই থেকে হয়তো কপি করেছি, তো ওরা যেভাবে লিখছে সেভাবেই লিখছি আমরা। তো আমাদের এটা যদি এক্স হয়, এটা হচ্ছে এফ অফ এক্স বা ওয়াই, যেটাই মনে করি আমি। তো আমাদের ফার্স্ট এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্সের ঘর, এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স, এটা হচ্ছে থার্ড ডিফারেন্সের ঘর। কিভাবে করা হয়েছে সেটাও এখানে বাট আমি বলে দিচ্ছি। দেখো আমাদের এখানে প্রথমটাতে দেখলে মনে হতে পারে যে 3 - 1, এটা করলে আমাদের কি আসে 2 আসে, তো সেই হিসাবে 2 লিখছে, এটা আমরা মনে করতে পারি। বাট এটা কিন্তু সেটা করে নাই, কারণ আমাদের সূত্রে আমরা বলেছি যে ফার্স্ট ডিফারেন্সের সূত্রটা কি ছিল, f of x1 দ্যাট মিন্স f of x1 মানে হচ্ছে 3, আর f of x0 দ্যাট মিন্স হচ্ছে 1। এটা তো ডিফারেন্স হচ্ছে 2, বাট ডিভাইডেড বাই x1 মাইনাস x0। তাহলে এখানে x1 এর মান আছে এটা, x1 হচ্ছে 1 আর x0 এর মান হচ্ছে 0, তাহলে 1 - 0 দ্যাট মিন্স 0, সরি 1। তাহলে 2 - 1 ডিভাইডেড বাই 1 - 0, তার মানে 2/1, ওটা 2 হইলো। প্রথমটাতে তেমন কোনো পরিবর্তন হলো না। বাট এরপর একটা যাই, 49 - 3, এটা করলে আমাদের কত আসে, 49 - 3 করলে আমাদের 46 আসে। বাট এখানে আমাদের ডিফারেন্সটা এভাবে করতে হবে, যেমন এটা থেকে এটা মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস করে ডিভাইডেড বাই করে দিতে হবে। তাহলে 3 - 1 এটা করলে আসবে আমাদের 2, তাহলে 20 আমাদের 26 আসছিল, এখানে 26 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 23। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্সের সেকেন্ড এর মান। তারপরে 129 - 49 করলে হয়তো বা, আচ্ছা 129 - 49 এটা করলে আমাদের 80 আসে। তো
তাহলে 80 আর এখানে 4 মাইনাস 3 হুইচ ইজ ডিফারেন্স করলে 1 আসে তাহলে 80 থাকতেছে 80 ডিভাইডেড বাই 1 হুইচ ইজ 80 তারপরে 813 ডিভাইডেড মাইনাস 129 এটা করার পর এখানে 7 মাইনাস 4 এটা করলে 3 তো 3 দ্বারা ভাগ করলে হয়তো 228 আসে এটা আমাদের ফার্স্ট ডিফারেন্স হয়ে গেল এবার আমাদের সেকেন্ড ডিফারেন্স নির্ণয় করতে হবে সেকেন্ড ডিফারেন্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা এখানে আছে যে 23 মাইনাস 2 হুইচ ইজ 21 বাট এখানে সেকেন্ড যখন ডিফারেন্স করতেছি তখন কিন্তু 3 মাইনাস 0 হয়ে যাবে কারণ কি যদি সেকেন্ড ডিফারেন্সের কথা খেয়াল করি এখানে আমি দেখাচ্ছি সেকেন্ড ডিফারেন্স রয়েছে যেমন x2 মাইনাস x নট এখানে কিন্তু এরকম না x2 মাইনাস x1 যেমন এখানে x1 মাইনাস x নট ছিল কারণ ফার্স্ট ডিফারেন্স x নট থেকে x1 এ গিয়েছে বাট এখানে x নট থেকে x2 তে গিয়েছে তাহলে স্টার্টিং পয়েন্ট আর ইন পয়েন্ট এটা লাগবে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে x নট আর ইন পয়েন্ট হচ্ছে x2 তার মানে ডিফারেন্সটা হবে x2 মাইনাস x নট মাঝখানের একটা x1 টা বাদ চলে যাবে যখন আমরা সেকেন্ড ডিফারেন্স করব থার্ড ডিফারেন্স করার জন্য এরকম যদি হতো x নট x1 x2 x3 থাকতো তাহলে এটা হয়ে যেত x3 মাইনাস x নট তো এটাই চেঞ্জ হইতো তো আমাদের এখানে আমরা দেখতেছি সেটা দেখো সেকেন্ড ডিফারেন্স যেহেতু তার মানে একটা মাঝখানে বাদ চলে যাবে তাহলে 23 মাইনাস 21 হুইচ ইজ আমরা এখানে পাচ্ছি 21 আর এখানে 3 আর এখানে মাইনাস 0 তাহলে মানে 3 21 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ 7 তারপর 80 মাইনাস 23 এটা করলে আমরা পাচ্ছি 80 মাইনাস 23 করলে 57 পাচ্ছি তো 57 তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা কি হবে অবশ্যই আমাদের যেমন এখানে 3 মাইনাস 0 ছিল এবার হবে 4 মাইনাস 1 হুইচ ইজ 3 4 মাঝখানে একটা গ্যাপ হবে 4 মাইনাস 1 3 তার মানে 57 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ 19 তারপরে 228 মাইনাস 480 তারপরে এখানে ডিফারেন্সটা হবে 7 মাঝখানে একটা গ্যাপ হবে 3 তাহলে 7 মাইনাস 4 হবে তো ওটা করলে আসবে অথবা 37 আসবে তো এটা আমাদের সেকেন্ড ডিফারেন্স হয়ে গেল এবার থার্ড ডিফারেন্সেও মাঝখানে গ্যাপ আসবে তাহলে দুইটা ঘর করে তাহলে এখানেটা ঠিক আছে 19 মাইনাস 7 হুইচ ইজ 12 আর এখানে চলে আসবে যেহেতু আমরা থার্ড ডিফারেন্স করতেছি আমাদের গ্যাপ আসবে মাঝখানে দুইটা তার মানে 4 মাইনাস 0 চলে আসবে 4 মাইনাস 0 করলে সরি 4 মাইনাস 0 না হতো এখানে হ্যাঁ 4 মাইনাস 0 4 মাইনাস 0 করলে কি 4 থাকে তাহলে 12 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 3 তারপর 37 মাইনাস 19 এটা করলে যেটা আসবে হয়তোবা কত আসে তা 19 যদি বিয়োগ দাও তাহলে হয়তোবা 18 আসে তাহলে 7 দুইটা ঘর বাদ মাইনাস 1 6 তাহলে 18 ডিভাইডেড বাই 6 হুইচ ইজ 3 তো এইভাবে করে আমরা টেবিলটা পেয়ে গেলাম আরো এক্সাম্পল দেখাবো আরো ক্লিয়ার হবে তো এটা আমাদের টেবিল ছিল এই টেবিলটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নাই আমরা যেমন আগের 4টা লেসনে একই টেবিল দেখে আমরা 4টা লেসন কিন্তু করেছি যে ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড এবার আমাদের ফর্মুলাটা লিখতে হবে আমাদের প্রথম ফর্মুলাটা এখানে একটু ভুল আছে খেয়াল করে দেখো এখানে কিন্তু এখানে একটু ভুল লাগছে যেমন এখানে লেখা আছে কি x - x নট * x - x1 তাহলে প্রথমটা এখানে হওয়া উচিত ছিল x - x নট সেটা এখানে কিন্তু দেওয়া হয় না এইটাই ভুল এখানে প্রথমটার সাথে হবে f of x নট তারপর প্লাস x - x নট f of x নট x1 তারপরে প্লাস x - x নট x - x1 এরপরে সেকেন্ড ডিফারেন্স এভাবে তো সেখানে এই যে এখানে ঠিক করে দেওয়া আছে f of x নট x minus x x minus x not comma f of x1 সূত্রটা লেখা হয়েছে ফার্স্ট ডিফারেন্স এটা তারপর সেকেন্ড ডিফারেন্স এটা থার্ড ডিফারেন্সই তো আমাদের শেষ হয়ে গেছে তিনটা দিলেই হয়ে যাচ্ছে তো এখানে পয়েন্ট f of 0.3 তাহলে আমাদের f of x not এর মান আমরা জানি f of x not এর মান এখানে তো দেওয়াই আছে 0 সরি 1 তো সেই 1 বসায় দিলাম x minus x not তাহলে x এর মান আমরা জানি যে 0.3 যেহেতু বের করতে হবে 0.3 আর x not এর মান হচ্ছে 0 এই যে 0 আর f of x not x1 এর মান আমরা জানি 2 বসায় দিলাম তারপরে এটা আছে x minus x not এটা মান আগের মতই x minus x not এর মান আমরা এই যে 0.3 পেয়েছি তারপরে x minus x1 মানে 0.3 minus x1 এর মান হচ্ছে আমাদের এখানে 1 তাহলে -1
আর এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু এর মান হচ্ছে আমাদের কত 7, এই 7 লেখা হয়েছে। তারপরে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, ওইটা আগের মতো করেই এক্স নট এক্স মাইনাস এক্স টু এর মান হচ্ছে 0.3 মাইনাস 3। তারপরে থার্ড ডিফারেন্সের প্রথমটা যেহেতু এক্স নট থেকে আসতেছে, তার মানে কিন্তু ইনিশিয়াল ভ্যালুটাই শুধু আমরা নিব 3, তো 3 লিখে নাম। এরপরে এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো এটা আমাদের ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলার প্রথম আমাদের ম্যাথটা ছিল। তো আমাদের প্রথমে টেবিলটা একটু চেঞ্জ আসছে, আর সূত্র যেটা আছে সূত্র অনুযায়ী আমি মানগুলো বসাইছি। যেমন নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে আমরা দেখেছি কি ওটা কি কিন্তু ইনিশিয়াল ভ্যালু ছিল, যেমন সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ছিল না। তো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যেটা শিখতেছি সেটাও কিন্তু সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা না, এটা কিন্তু ইনিশিয়াল অথবা যেমন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে যেটা দেখেছি সেরকমের মতোই, যে ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে কাজ করে। যেমন এখানে এক্স নট এক্স, তারপর ডিফারেন্সের ক্ষেত্রে যেমন এক্স নট থেকে এক্স টু তে গিয়েছে, তার মানে একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজ করে। তো আমি আরো একটা এক্সাম্পল দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলাই আছে, দেখো এখানে সেকেন্ড এক্সাম্পলে ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ দ্য লোয়েস্ট পসিবল ডিগ্রি which assumes the value 3, 12, 15 and -21 when x has the values 3, 2, 1, -1 respectively. Find f of 0 এর মান বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু আমাদের x এর ভ্যালু দেওয়া আছে 3, 2, 1 and -1। তো এটাকে যদি একটু সাজায় লিখি, বা এখানে যেমন মানগুলো দেওয়া আছে রেসপেক্টিভলি যেহেতু বলা হয়েছে, তাহলে 3 এর জন্য আছে 3, 2 এর জন্য আছে 12, 1 এর জন্য আছে 15 and -1 এর জন্য আছে -21, 0 এর জন্য বের করতে হবে। তো ডিভাইডেড ডিফারেন্স যেহেতু এটা একটা ফরম্যাট করে দেওয়া নাই, তো আমরা এটা ফরম্যাট করে সাজাই নিব। প্রথমে এখানে ডিভাইডেড ডিফারেন্স টেবিল লিখছে, তো প্রথমে তোমরা চাইলে এমনি টেবিল যেটা ছিল, যেমন এখানে একটা টেবিল প্রথমে কনস্ট্রাক্ট করে দেওয়া ছিল, যেমন এটা তোমরা এটা কনস্ট্রাক্ট করে নিবে, তারপর ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা লিখবে। তো সেই হিসাবে আমরা এখানে লিখেছে, তো ওটা সাজায় লিখছে আর কি। যেমন এখানে সর্বপ্রথম আসবে আমাদের শুরু তো হয় ইনিশিয়াল ভ্যালু হয় সবচেয়ে ছোট থেকে, এখানে সবচেয়ে ছোট আছে -1, তো -1 এর জন্য প্রথমে লিখছি, তারপর 1, তারপর 2, তারপর 3। দেখো এখানে -1 থেকে 1 এর ডিফারেন্স আছে 2, সরি 1 আছে সম্ভবত। 1 থেকে 2 0, 1, সো -1 থেকে 1 এর ডিফারেন্স মাঝখানে আছে 2, কারণ -1 এর পর 0, 0 এর পর হচ্ছে 1, দুইটা ডিফারেন্স, দুইটা ঘর আছে। আর এখানে আছে, তারপর আছে 1 আছে, 2 আছে, 3 আছে। তো এটা দেখে অনেকে মনে হতে পারে যে এটা মানে এটা তো দেখা যাচ্ছে 1, 2, 3 এক ডিফারেন্স আছে, বাট এখানে -1 আছে, -1 থেকে 1 এর ডিফারেন্সটা কিন্তু 2, সো এটা কিন্তু ইকুয়াল ইন্টারভ্যাল না। অতএব আমাদের অবশ্যই সেন্ট্রাল ডিফারেন্সে যেতে হবে, সরি সেন্ট্রাল ডিফারেন্স না, ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যেতে হবে। তো এটাও যেটা দেওয়া আছে রেসপেক্টিভলি মানগুলো নেওয়া হয়েছে, এবং এক্স এর মান এখানে 0 বলা আছে, যে 0 যেটা 9 আছে ওটা বের করতে বলা আছে। তো ফার্স্ট ডিফারেন্সটা আমরা কিভাবে বের করব? 15 -21, দ্যাট মিন্স 15 প্লাস 21, হুইচ ইজ যোগ করলে আসবে আমাদের 36 আসতেছে। 36 আসলে আমাদের প্লাস 36 আসতেছে। আর এখানে ডিফারেন্স এখানেও তো হবে এটা 1 -1, that means 1 plus 1 2 হয়ে যাবে। তাহলে 36 divided by 2 which is 18। তারপর 12 minus 15 এটা করলে আসে 3, তাই না? 12 minus 15 এটা করলে আসে -3, সরি 12 minus 15 is equal to -3। আর এখানে 2 minus 1 এটা করলে আসে 1, তো -3 divided by 1 which is -3। তারপরে 3 minus 12 which is -9, তো আবার এখানে 3 minus 2 করলে আসবে -9, তার মানে 1 আসতেছে, দ্যাট মিন্স -9 ডিভাইডেড বাই 1 হুইচ ইজ -9। তো ফার্স্ট ডিফারেন্স এটা পেয়ে গেছি। এরপর সেকেন্ড ডিফারেন্সটা আমরা বের করব। তো সেকেন্ড ডিফারেন্সের ক্ষেত্রে এটা ঠিক থাকবে, যেমন -3 -18 হুইচ ইজ -21, বাট এখানে একটা গ্যাপ চলে আসবে, তাহলে 2 -1 হুইচ ইজ +3। তাহলে আমরা এখানে পেলাম -21 ডিভাইডেড বাই +3, তাহলে এটা করলে পাবো -7। তারপরে -9, তারপর -3 যোগ করলে আসবে -9 + 3 which is -6। আর এখানে আসবে 3 একটা গ্যাপ 1 মানে 2, তো -6 ডিভাইডেড বাই 2 which is -3। এটা আমাদের সেকেন্ড ডিফারেন্সটা পেয়ে গেলাম। এবার থার্ড ডিফারেন্সটা আসবে -3 -7, দ্যাট মিন্স +7 হয়ে যাবে, মানে 10 হয়ে যাবে। -3 -7 যোগ করলে মানে মাইনাস করলে আসবে
-3 প্লাস 7 করলে আসবে +4। তো +4 আসলে আমাদের এখানে যে ডিফারেন্সটা হবে 3 মাইনাস -1, মানে +1 হয়ে যাচ্ছে। 3 + 1 4, তাহলে 4/4 = 1। তো এটা থেকে আমরা থার্ড ডিফারেন্স পেয়ে গেলাম। এরপর তো আর ডিফারেন্স আসতেছে না, কারণ শেষ হয়ে গেছে, এক ঘর চলে আসছে, বা কোনো ক্ষেত্রে যদি 0 চলে আসে দুইটা পরস্পর, তাহলেও আর লাগে না। বাট যদি একটা ঘর চলে আসে তখন তার ডিফারেন্স নির্ণয় করা সম্ভব না। তো এবার ডিফারেন্স নির্ণয় করলাম। এবার আমাদের সূত্রে চলে যাই আমরা। ইউজিং নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা উই গেট f of x। আমরা মানগুলো জানি। f of x নট এর মান আমাদের দেওয়া আছে। f of x নট এর মান হচ্ছে -21। তারপরে x - x নট, x এখানে x - x নট এখানে পলিনোমিয়াল আকারে লিখেছে। তোমরা পলিনোমিয়াল আকারে করলেও পারো, না করলেও পারো। মানে আমি তো আগেও বলেছি যে পলিনোমিয়াল বের করতে হলে কি করতে হয়, এক্স এর অংশটা খালি রাখতে হয়। তো এখানে কিন্তু বলে দেয় না যে পলিনোমিয়াল ইউজ করে করো। তো এখানে পলিনোমিয়াল ইউজ করে করছে, লাস্টে যে অ্যান্সার বের করছে। তোমরা চাইলে পলিনোমিয়াল ইউজ করেও করতে পারো, তবে এক্স এর মান এখানে 0 বসাই দিলেও পারো। তো 0 মাইনাস f of x1, f হবে মানে x - x নট ছিল, x নট এর মান আমাদের এখানে আছে -1, তাহলে 0 মাইনাস -1। তো এখানে লিখছে x -1, দ্যাট মিন্স ওই একই জিনিস, পরে লাস্টে x এর জায়গায় 0 বসাই দিয়েছে। তো করলাম। তারপর আমাদের এখানে f অফ প্রথম যে ডিফারেন্স আছে সেটা পেয়েছি +18, সেটা আমরা বসাই দিচ্ছি এখানে। এই যে +18 * 18 হয়েছে এখানে। তারপরে আমাদের x - x নট ইনটু x মাইনাস x নট মাইনাস x1 সম্ভবত। এই যে x - x1 আছে আমাদের, তাই না? x1 এর মান এখানে আছে আমাদের -1 ছিল, মানে এই যে শুধু 1 ছিল, তাহলে মানে x - 1 হয়ে গেছে। তারপর f অফ সেকেন্ড ডিফারেন্সের মান হচ্ছে যে -7। এরপরে সূত্র মতো যেটা আছে বসাই দিছি। বসাই দিলে আমরা এখানে একটা পলিনোমিয়াল পেয়েছি, x³ - 9x² + 17x + 6। তারপর যেহেতু এখানে x এর মানটা 0 বসাই দিব, তাহলে 0 বসাই দিলে হয়তো শুধু +6 आंसर আসবে। তো এইভাবে আরো एग्जांपल এখানে দেওয়া আছে, দেখবা এখানে আরো एग्जांपल এই যে দেওয়া আছে। এখানে যেটা যেটা দেওয়া আছে তোমরা সেগুলো বের করে করতে থাকবে। তো এটা প্রত্যেকটাতে এখানে করে দেওয়া আছে। দেখো আমাদের এতক্ষণ যে সমস্যাটা ছিল, মানে ডিফারেন্সটা করে দেওয়া ছিল না, এই যে থার্ড एग्जांपलটা ওই ডিফারেন্সটা করে দেওয়া আছে। তো যদি কারো প্রথম বা সেকেন্ড एग्जांपलটা বুঝতে সমস্যা হয়, থার্ড एग्जांपल এটা ক্লিয়ার করা আছে। যেমন এখানে দ্য ফোর্থ পজিশন, চারটার ভ্যালু দেওয়া আছে, 3, 7, 9 এন্ড 10 এর জন্য ভ্যালু দেওয়া আছে এই চারটা। তো বের করতে বলা হয়েছে বেস্ট এস্টিমেট ভ্যালু ফর দ্য ফাংশন পজিশন 6 এর জন্য, তার মানে x এর মান 6 এখানে। আর এখানে দেওয়া আছে 3, 7, 9 এন্ড 10 মান দেওয়া আছে। তো এগুলো সাজায় লিখলাম, 3, 7, 9 এন্ড 10 এর রেসপেক্টিভলি ভ্যালু গুলো আমরা লিখলাম। তারপর ফার্স্ট ডিফারেন্স কিভাবে নির্ণয় করব, 120 - 168, এই যে 120 - 168, আর এখানে 7 - 3, এই যে 7 - 3, এটা করলে -12 আসবে। এবার 72 - 120 ডিভাইডেড বাই 9 - 7, 63 - 72 ডিভাইডেড বাই 10 - 9, এটা করলে -9 চলে আসবে ক্যালকুলেশন করলে। তারপরে সেকেন্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের এই দুইটা মান তো ঠিক আছে, -24, তারপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +12। আর এখানে বলেছে যে ভিতরে একটা গ্যাপ থাকবে, তাহলে 9 - 3, এই যে 9 - 3 = -2 আসছে। এরপরে -9 মাইনাসে +24 আসবে। এরপর যেহেতু একটা গ্যাপ থাকবে, তাহলে 10 - 7 আসবে। 10 - 7 করলে এখানে আসবে ক্যালকুলেশন করলে 5। সিমিলারলি লাস্টে থার্ড ডিফারেন্স, মাঝখানে দুইটা গ্যাপ আসবে, যে দুইটা গ্যাপই আছে, তাহলে 10 - 3 থাকবে নিচে, আর উপরে তো এটা পাচ্ছি 5 -2, এই যে করে দেওয়া আছে, করলে 1 পাবে। তো এভাবে করে দেওয়া আছে, বেশ এটা ক্লিয়ার করে দেওয়া আছে। প্রথম দুইটাই ক্লিয়ার ছিল না, এবং তোমরা যখন অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্টে করবা তখন কিন্তু এই নিয়মটাই, যে एग्जांपल 3 যেটা আমি বললাম এটাই ফলো করবা, ক্যালকুলেশনটা এভাবে করে নিবে। অনেকেই আছে দেখা যায় যে তোমরা ক্যালকুলেশন করো না, হয়তোবা অন্যখানে করো। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে অন্যখানে করার কোনো নিয়ম নাই, এখানে পাশে একটা পাশেই করে দিতে হবে। তোমরা তো আর বই না, বা তোমরা তো কম্পিউটার না যে তোমাদের ভুল হবে না। তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অতি স্বাভাবিক, এবং অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট করেছো প্লাস ক্লাস টেস্ট দিয়েছো, মানে অনেক সূক্ষ্ম ভুল করছো। এই কোর্সটা কিন্তু ক্যালকুলেশনের কোর্স, ঠিক আছে? নিউমেরিক্যাল মানেই হচ্ছে সাংখ্যিক বিশ্লেষণ। তো এখানে তোমার ক্যালকুলেশন ভুল হইলে কিন্তু অন্যান্য সাবজেক্টে, ম্যাথমেটিক্সের সাবজেক্টের কথাই বলছি, যে সূত্র ঠিক আছে, ক্যালকুলেশন ভুল আছে,
একটা ভালো মার্ক পাওয়া যায়। বাট এখানে যদি তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যায়, সূত্র ঠিক থাকে, তাহলে কিন্তু তোমার মার্ক ডাবল জিরো চলে আসবে, কারণ একটা ভুল মানেই পুরো জিনিস ভুল। এইখানে যদি তুমি -12 এর জায়গায় অন্য কিছু নিয়ে আসো, তাহলে দেখা যাবে এরপরে যত ক্যালকুলেশন করছো কোনোটাই আর ঠিক নাই। তো ওই জিনিসটা খুবই সেন্সিটিভ জিনিস। এখানে কেউ যদি বলে যে না স্যার আমার নিয়ম তো ঠিক আছে, আমি তাকে এবার হয়তো মিড টার্মে কনসিডার করে মার্ক দিয়েছি, বাট ফাইনাল আমি তাকে একও দেবো না, কারণ হচ্ছে এটা সাবজেক্টটাই হচ্ছে ক্যালকুলেশনের। কেউ যদি ক্যালকুলেশন ভুল করে তো মানে পুরো ম্যাথের নিয়ম ঠিক আছে বলে হবে না, কারণ এখানে নিয়ম খুব একটা ফ্যাক্টর করে না। আমি এখানে হয়তোবা 20টা লেসন পড়াইতেছি, 20টা লেসনের মধ্যে হয়তোবা 10টা সূত্র বা 12টা সূত্র আমি শেখাবো, তো ওই 12টা সূত্র একটা ফিক্সড সূত্র, ওখানে কোনো চেঞ্জই নাই। ইভেন আমাদের ডিফারেন্স নির্ণয় করা হচ্ছে, সেই সূত্রগুলো দেখা যাচ্ছে কি একই রকমই আসতেছে। বাট তারপরে যদি কেউ মনে করে যে না আমার সূত্র ঠিক আছে বাট ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাহলে বলবো যে তার ম্যাথমেটিক্স পড়ার মানে আসলে ইনডেপথে তার কোনো মানে যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, কারণ এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর কোর সাবজেক্ট। মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্সই, তার মানে আমার ম্যাথমেটিক্স মানে কি, মানুষের ম্যাথমেটিক্স বলতে বোঝায় যে ম্যাথ মানে হচ্ছে ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা। তো ওই যে ক্যালকুলেশনের ব্যাপারটা রয়েছে, আদি যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে আদি সাবজেক্ট একটা। মানে আমরা চাইলে এটা অন্য নিয়মে করতে পারি, যে কোনো সংক্ষিপ্ত নিয়মে, বাট আমাদের উদ্দেশ্য এটা সংক্ষিপ্ত না, আমাদের এটা ইনডিপথে জানতে হবে, আমাদের এটা অনেক ক্যালকুলেশন করে তারপর বের করতে হবে। কারণ ম্যাথমেটিক্স নিয়ে যদি কেউ গভীরে যেতে চায়, তাহলে তাকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অবশ্যই জানতে হবে এবং তাকে ক্যালকুলেশন বুঝতে হবে। ক্যালকুলেশনে ম্যাথে হইলে ওয়ান, দুইটাই জিনিস, 0 আর 1, হইলে 1 না হইলে 0, এটা কিন্তু একেবারে মানে সব ক্ষেত্রেই পসিবল। যেমন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কি জানি আমরা, 0 আর 1, হয় হবে না হয় 0 হবে। তো তোমরা যদি এটা মনে করো যে না আমার ক্যালকুলেশন ভুল হয়েছে বাট আমার নিয়ম ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে না, সেই কথা এই কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সো এটা তোমরা বললাম তো, এটা তোমরা একটু ভালো মতো খেয়াল রেখো, কারণ আমাদের এখানে প্রচুর ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন গুলো তোমাদের এভাবে যেমন এখানে করে দেওয়া আছে। এই প্রথম দুটো এক্সাম্পল নিয়ে আমার বলতেই অনেক হয়েছে, কারণ এখানে কিন্তু ক্যালকুলেশন করে দেওয়া নাই। বাট আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে এই যে থার্ড এক্সাম্পল যেমন করছি, তোমাদেরও খাতায় যে বা অ্যাসাইনমেন্ট যেটা করো এরকম ভাবে করে দিতে হবে, কারণ আমি ক্যালকুলেশন চাই, আমি এখানে অ্যান্সার চাচ্ছি না, অ্যান্সার ভুল হোক বা হোক, তুমি ক্যালকুলেশন করছো সেটা দেখাও, যে আমি তখন আমি তোমাকে বলে দেবো যে তুমি এখানে ভুল করছো কেন। মানে তোমার নিজেরই তখন দেখে বুঝবা যে না আমার ক্যালকুলেশন আমি কতটুকু দক্ষ। সিম্পলি অনেকেই ভুল আছে, যেমন 120 - 168 করেই এখানেই ভুল হয়ে গেছে, তারপরে যতই ক্যালকুলেশন করুক তাহলে তার কোনো ঠিক নেই, কারণ একটির সাথে একটা ইন্টাররিলেটেড। সো সবাই ক্যালকুলেশন সামনাসামনি করবা এবং নিজের ক্যালকুলেশন নিজে করবা। এই সাবজেক্টের এই কোর্সের তোমরা অ্যাসাইনমেন্টে অনেকে হয়তো বা টাইপ করে দিয়েছো, বা টাইপ করার চাইতেও আমি এখানে বলবো যে টাইপ করার চাইতেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ক্যালকুলেশনটা। আমার দরকার ক্যালকুলেশন, আমার এই সাবজেক্টে টাইপ করার দরকার নেই, আমাকে যে ইন ডিটেলস, আমি ফাইনাল ব্যাপারে এটাই বলতেছি যে আমাকে ইন ডিটেলস ম্যাথ করে দিবে, সেটা যদি টাইপ করে দিতে পারে ভালো, যদি কেউ টাইপ না করেও যদি ইন ডিটেলস ম্যাথ আমাকে দেয়, যেটা থেকে আমি বুঝতে পারি যে না সে নিজে নিজে প্র্যাকটিস করছে, তাহলে আমি তাকে মার্ক সর্বোচ্চ দিব। এখানে টাইপ করার ব্যাপারটা মুখ্য না এই সাবজেক্টটার জন্য, কারণ আমি অ্যাসাইনমেন্ট বলি আর যাই বলি, এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ক্যালকুলেশন শেখা, কারণ তোমাদের এরপর নিউমেরিক্যাল অ্যানালাইসিস 2 করতে হবে। এরপরে যদি কেউ আরো হায়ার এডুকেশনে যেতে চায়, তাহলে আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে ফাইনাইট ডিফারেন্স মেথড নিয়ে পড়তে হবে, অনেক কিছু ব্যাপার আছে। যত কিছুই শিখতে চাও নিউমেরিক্যাল অ্যানালাইসিসের উপরে বর্তমান বেস চলতেছে, বা এটা আমাদের আদি কোরের ব্যাপার, এটা আমাদের কোর জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে সব ভুল আমার। তো সো এই ব্যাপারগুলো আমার খেয়াল রাখতে হবে। আমি বলতেছি অ্যাসাইনমেন্টের ব্যাপারে, ক্লাস টেস্টের ব্যাপারে তো টাইপ করার কোনো ব্যাপার নাই, ক্লাস টেস্টে তো মানে ওই যেটা আমরা যেভাবে করি সেটাই। বাট অ্যাসাইনমেন্টেও যদি কেউ টাইপ না করে দিয়ে আমাকে ইন ডিটেলস ক্যালকুলেশন করে দেয়, তাকে আমি ফুল মার্কই দিব। এখানে কোনো 9 আর 10 এর ব্যাপার নাই, যদি কেউ ক্যালকুলেশন ফুল করে দেয় তাহলে তাকে ফুল মার্কই দেওয়া হবে। আর কেউ টাইপ করে যদি মানে ক্যালকুলেশন করে এই যেমন এখানে করে দেওয়া আছে, টাইপ করাও আছে প্লাস ক্যালকুলেশন করা আছে, হ্যাঁ সে আরো ভালো, সমস্যা নেই, বাট ক্যালকুলেশন চাই আমি। সো এখানে ম্যাথ করে দেওয়া আছে, ম্যাথে তেমন কিছু নাই, যেটা সূত্র আছে প্লাস ফিল্ডটা যেটা আছে একটু শিখলেই ম্যাথ খুব ইজিলি করা যাবে।
তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ আছে, হয়তো আজকে ফার্স্ট লেসন আমি আজকে অ্যাসাইনমেন্ট দিব, বাট নেক্সট ক্লাসে আমি চাইলে কিন্তু আমি তোমাদের ইও দিতে পারি, ক্লাস টেস্টও নিতে পারি। আমি যেটা ক্লাসের শুরুতেই বলেছি, হয় আমি এখানে 5টা ক্লাস আছে, 5টা ক্লাসেরই হয় অ্যাসাইনমেন্ট, না হয় একটা ক্লাস টেস্ট। হয়তো আমি ক্লাস টেস্ট 2টাও নিতে পারি, 3টাও নিতে পারি, আর অ্যাসাইনমেন্ট 2টাও নিতে পারি, এটাও হতে পারে। বাট প্রত্যেক ক্লাসের শেষে প্রত্যেক ক্লাসের পরেই তোমাদের এখানে কাজ আসবে, কারণ এটা কাজের ক্লাস, বা এটা আমাদের হচ্ছে খাতা কলমের ক্লাস। তো আমাদের খাতা কলম ব্যবহার করতে পারে। তো আমি ক্লাস টেস্টের যে ব্যাপারটা আছে, অ্যাটলিস্ট আমি 2টা নেওয়ার চেষ্টা করব, আর অ্যাসাইনমেন্ট আমি 3টা নেওয়ার চেষ্টা করব। সো সবাই রেডি থাকো বা থাকো। আজকের ক্লাসে হয়তো আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, বাট নেক্সট ক্লাসে থেকে যারা প্রেজেন্ট থাকবে না, বা যারা প্রেজেন্ট না থাকলে তো তাকে আমি মানে ক্লাস টেস্টে বসতে দিব না। আর এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, ক্লাস টেস্টের ব্যাপারে কোনো এক্সকিউজ আমার চলবে না, কারণ ক্লাসের টাইমে প্রেজেন্ট থাকা তোমার দায়িত্ব। তুমি যদি না থাকতে পারো, তুমি যদি না জানো যে ক্লাস টেস্টে স্যারের ক্লাস পরীক্ষার মানে ক্লাসের শেষে পরীক্ষা নিচ্ছে, এটা তোমার ব্যর্থতা, এটা স্যারের ব্যর্থতা না। কারণ আমি বারবার আমি ক্লাসে বলতেছি যে আমি ক্লাস টেস্ট নিব। সো সেই হিসাবে তোমরা সবাই প্রিপেয়ার থেকেও এরপরে ক্লাসেই আমি ক্লাস টেস্ট নিতে পারি। কারণ ক্লাস টেস্ট কিভাবে নিব সেটা তো তোমরা অলরেডি জানো, যে যেটা পড়ানো হবে, বোঝানো হবে, তারপরে ক্লাস টেস্ট সাথে সাথে নেওয়া হবে, সেই একই প্রসেস থাকবে, মার্ক 10 আকারেই থাকবে। সো এটাই আমাদের মানে ফার্স্ট লেসন ছিল। কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো। ওকে, আমি নেক্সট লেসনে যাচ্ছি, যেহেতু আমাদের 2টা লেসন আছে আজকে। আমাদের নেক্সট যে লেসন 14, এটা ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। সো আমরা নিউটন ডিফারেন্স ফর্মুলা দেখেছি, এটাও একটা সেই নিয়মেরই ফর্মুলা, যে আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য করতে হবে আমাদের। তো এই ফর্মুলাটা অনেকটা আমাদের এখানে শুধু মানে এফ এর ব্যাপারটা কম আছে, মানে ওয়াই এর ব্যাপারটা একটু কম, এক্স এর ব্যাপারটাই বেশি থাকবে হয়তোবা। তো সূত্রটা আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাব, যে এখানে সূত্র দেওয়া আছে। ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটাও কিন্তু আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। আজকের ক্লাসে 2টা যে নিয়ম পড়াচ্ছি বা 2টা ফর্মুলা পড়াচ্ছি, 2টাই আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। এই কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। ইকুয়াল ইন্টারভ্যালের জন্য কিন্তু ল্যাগ্রেঞ্জ ফর্মুলাও অ্যাপ্লিকেবল না, আর নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটাও অ্যাপ্লিকেবল না। তো আমরা সূত্র দেখি আসলে। এই যে সূত্র আমাদের দেওয়া আছে, এখানে কিন্তু মানে একটু মানে আগেরটা যেমন টেবিল ছিল, টেবিলের উপরে গুরুত্ব ছিল, এখানে টেবিল নাই। টেবিল যেটা দেওয়া আছে ওইটাই টেবিল, মানগুলো আমরা শুধু এখানে নিব। দেখো এখানে এটা আছে, যদি ওয়াই নট আমরা এক্স নট, x1, x2, x3, ওয়াই নট, y1, y2, y3 এই মানগুলো তো আমাদের জানা থাকবে, বা এটা তো আমার টেবিল দেওয়া থাকবে। এই মানগুলো নিয়ে আমরা একটা সূত্র বের করতেছি, সেটা ল্যাগ্রেঞ্জ ফর্মুলা, যেখানে আমাদের যে ডিফারেন্স টেবিলের কোনো নাই। আর ডিফারেন্স টেবিল আমাদের এখানে অ্যাপ্লিকেবল না। ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা কিন্তু টেবিল থেকে আসতেছে না, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো থেকেই আমরা একটা সূত্র পড়তেছি, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। এর আগে যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দেখেছিলাম, সেখানে কিন্তু আমাদের মানে যে টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের টেবিলটা যদি ঠিকমতো ঘুষাতে না পারি, তাহলে আমরা সূত্র যতই অ্যাপ্লিকেবল করি, সূত্র কিন্তু আমাদের মানে ততটা গুরুত্বপূর্ণ না। বাট আমার এখানে যে ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা, এখানে কিন্তু আমাদের টেবিল ইম্পর্টেন্ট না, আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। সূত্রটা একটু খেয়াল করো, সূত্রটা একটু মনে রাখতে হবে, বা যেহেতু তোমাদের এখানে মানে আসলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে, যে তোমাদের সূত্রটা সামনে থাকতেছে, তোমরা চাইলেই অ্যাপ্লিকেবল করতে পারতেছো বা অ্যাসাইনমেন্টে দিতে পারতেছো। বাট যদি রিটেন পরীক্ষা হতো, জিনিসটা কিন্তু একটু টাফ হতো, কারণ এই সূত্রটা মনে রাখতে একটু টাফ। দেখো এখানে প্রথমটা আছে x মাইনাস x1, x মাইনাস x2 ডট ডট x মাইনাস xn। xn বলতে এখানে যদি এখানে যেমন কয়টা আছে, x1 x সরি x নট, প্রথমটা x নট, x1, x2, x3, 3টা আছে, 4টা আছে। তো এখানে x3 তে শেষ হয়ে যেত, xn মানে হচ্ছে ওইটা। আর ডিভাইডেড বাই হবে এরকম, দেখো x নট মাইনাস x1 মাইনাস সরি কম ব্র্যাকেটে x নট মাইনাস x2, নিচে হবে যেটা এখানে যেটা থাকবে সেটা দিয়ে মাইনাস হবে। যেমন এখানে y নট আছে, তার মানে এখানে x নট চলে আসবে, তার মানে এটা x নট এর পার্ট। তাহলে ও x নট মাইনাস x1
x0 মাইনাস x2, এরপরে x0 মাইনাস x3, হয়তো বা 3টা 4টা থাকলে এরকম হতো, ইনটু পুরোটার সাথে y0, তারপরে y1, তার মানে y1 যখন থাকবে উপরে y1 থাকবে, সরি x1 থাকবে না, আর নিচে x1 থেকে সব ডিভাইডেড মানে বিয়োগ হবে। খেয়াল করে দেখো সেটা, যেমন এখানে x মাইনাস x0, এরপরে হওয়ার কথা ছিল x মাইনাস x1, কিন্তু এটা কিন্তু এখন নাই, কারণ এই ঘরটা হচ্ছে কি y1 এর ঘর, তার মানে উপরে আমাদের x1 থাকবে না, তার মানে x মাইনাস x0, তারপর হবে x মাইনাস x2, তারপর হবে x মাইনাস x3, তো নিচে আবার যেহেতু x y1 মানে হচ্ছে x1 এর ঘর, আমরা যেটা ঘর সেটা দিয়ে বিয়োগ করি, x1 মাইনাস x0, x1 মাইনাস x2, এরপর হতো x1 মাইনাস x3, এরপরে হচ্ছে প্লাস x মানে y3 হতো এরপরে, এইভাবে যেটা যেটা থাকবে সেটা ঘর। তো আমাদের কিন্তু সূত্রটা কিন্তু এইভাবে আমাদের ফরম্যাট করে নিতে হবে। ওকে, আমরা ম্যাথে যাচ্ছি, ম্যাথে গেলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো দেখো এখানে আমাদের দেওয়াই আছে x y 5, তার মানে আমাদের এখানে কিন্তু মনে মনে ভেবে নিতে হবে, তার মানে এটা x0, এটা x1, এটা x2, এটা x3, এটা হচ্ছে y0, এটা y1, এটা y2, y3 পর্যন্ত আছে, তার মানে 4টা ঘর আছে। তো এখন আমাদের সূত্র জানা আছে, সূত্রটা আমরা এবার আমরা মানগুলো এই যে এখানে এই যে ওরা আবার সাজায় নিচ্ছে যে x এর জায়গায় x3 নিয়েছে, দেখো x মাইনাস x1, x মাইনাস x2, x মাইনাস x3, যেহেতু x0 এর ঘর, তার মানে x0 মাইনাস x1, এখানে কিন্তু দেখো x মাইনাস x0 নাই প্রথম ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা x0 এর ঘর, তার মানে x0 উপরে বাদ, তারপরে এটা y1, দ্যাট মিন্স x1 এর ঘর, উপরে একটা x1 থাকবে না, তাহলে x মাইনাস x0, x মাইনাস x2 হয়ে যাচ্ছে, x মাইনাস x1 নাই, নিচে আবার x1 দিয়ে বিয়োগ যাবে, x1 মাইনাস x0, আবার কিন্তু এখানে x1 মাইনাস x1 নাই, কারণ এটাতে x1 এর ঘর, যেটাতে সেটাতে বিয়োগ হয় না, x1 মাইনাস x2, x1 মাইনাস x3, তারপরে y2 এরটা লিখলাম, তারপর y3 এরটা লিখলাম, এভাবে 4টা লেখা হয়েছে, এই সূত্রটা বানাই নিতে হবে। এরপরে আমাদের মানগুলো তোমরা চাইলে এখানে গিভেন দ্যাট করে মানগুলো লিখে নিতে পারো, যে x মানে তো এখানে 10 আছে, আমাদের জানা আছে, মানে বের করতে বলা হয়েছে 10 এর জন্য, x1 এর মান, x2 এর মান, x3 এর মান, তারপর x0 এর মান, তারপর আবার y0 এর মান, y1 এর মান, y2 এর মান, y3 এর মান, এই মানগুলো তো দেওয়াই আছে, সেই মানগুলো জাস্ট তোমরা এখানে পাশে লিখে নিতে পারো ডিটেইলস ক্যালকুলেশনের জন্য, এখানে ডাইরেক্ট বসাই দিছে, তোমরা আগে গিভেন ভ্যালুস লিখে নিবে, x এর মান, x যেমন এখানে x = 10 পুট করছে, ওইভাবে করে সবগুলোই তোমরা লিখে নেবে যে x1 এর মান, তাহলে আর ক্যালকুলেশনে ভুল হবে না। যেমন এখানে ডাইরেক্ট কিন্তু আমাদের ওই এইখান থেকে এইখানে চলে গেছে, এখান থেকে মানগুলো এখানে বসানো হয়েছে, তোমরা যদি এটা লিখে করো বা আর একটা লাইন বেশি দিয়ে করো যে মানগুলো আগে লিখে নাও, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমি আবারও বলতেছি, ক্যালকুলেশন ইজ মেইন, এখানে সূত্র মেইন না, সূত্র তো একটাই, সূত্র তোমরা মানে মুখস্থ করো আর দেখে লেখো, সূত্র এক। ক্যালকুলেশনে যদি ভুল করো আমি মার্ক কিন্তু এবার দিব না, বলছি, আমি আবার বলতেছি, কারণ এখানে কিন্তু ক্যালকুলেশনটা মেইন ফ্যাক্টর। ম্যাথ মানে ম্যাথের নিয়ম ঠিক থাকা এখানে তেমন কিছু না, কারণ নিয়ম তো একটাই নিয়ম এখানে, মানে সরল ব্যাপার, খুবই নিউমেরিক্যাল অ্যানালাইসিস খুব সরল ব্যাপার, সূত্র যেটা ওইটাই সূত্র, এখানে আর নতুন কোনো ইনক্লুশনও নাই এক্সক্লুশনও নাই, জাস্ট আমাদের সূত্রটা যেটা আছে সেইটা, সূত্র অনুযায়ী মানগুলো নির্ণয় করা ওইটাই মেইন জিনিস, এবং ক্যালকুলেশন করাটাও মেইন জিনিস। তো এখানে ক্যালকুলেশন করছে আর কিছুই না, এটা জাস্ট ক্যালকুলেশন তুমি তোমার মতো করে নিবে, করে নিলে অ্যান্সার f(10) এর মান পাওয়া গেছে 14.667। সিমিলারলি এখানে एग्जांपल 2 আছে, এই যে মানগুলো বসানো হয়েছে, জাস্ট এখানে খুবই সিম্পল জিনিস, এখানে আমাদের কোনো টেবিল লাগতেছে না, মানে এত দিন যে ক্লাস করাইছি প্রত্যেকটাতেই কিন্তু একটা ঝামেলা ছিল, যেমন টেবিলটা বের করতে হইতো, ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা হচ্ছে এমন একটা ফর্মুলা যেখানে আমার কোনো টেবিল লাগে না, আমাদের যে দেওয়া আছে যার থেকে ওই থেকেই আমার অ্যান্সার বের হবে। তো জাস্ট দেওয়া আছে মানগুলো থেকে সূত্রটা বের করে বসাই দিলেই অ্যান্সার। এখানে আবার দেখো एग्जांपल 3 তে দেওয়া আছে x = 0 এর জন্য বের করতে বলা হয়েছে, ভ্যালু দেওয়া আছে কি 2,7, তার মানে x এর মান হচ্ছে, x0 এর মান হচ্ছে -2, y0 এর মান হচ্ছে 5, x1 এর মান হচ্ছে 1, y1 এর মান হচ্ছে 7, x2 এর মান হচ্ছে 3, y2 এর মান হচ্ছে 11, এইভাবে করে লেখা হয়েছে, এই যে লিখে দেওয়া হয়েছে, আবার এখানে তোমরা ওইভাবে লিখে নিবে। তারপর আমরা জানি সূত্র এই ফর্মুলা লেখা হয়েছে, এখানে সূত্র যেভাবেই সূত্র লেখা হয়েছে, এরপর মান বসাই দিচ্ছে, তারপর অ্যান্সার চলে আসছে, কোনো টেবিল বের করতে হচ্ছে না, শুধু মানগুলো বের করে বসাই দিলেই ল্যাগ্রেঞ্জ ফর্মুলা হয়ে যাবে। ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা খুবই বলতে গেলে সবচেয়ে, মানে এখানে যতগুলো ফর্মুলা আমরা শিখতেছি, ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা দেখতে সবচেয়ে ইজি মনে হয়, বা মনে হয় যে মানগুলো বসাইলেই হয়, বাট এর ক্যালকুলেশনটা কিন্তু সবচেয়ে
কঠিন বা জটিল হবে, কারণ এই যে ক্যালকুলেশন দেখতেছো এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন রয়েছে, এই যে মানগুলো আসছে এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার। তো এই জিনিসগুলো তোমাদের ব্যাপার, এখানে মেইনলি হচ্ছে ক্যালকুলেশন। আমি বারবার একই কথা বলতেছি যে ক্যালকুলেশন ভুল হইলে কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিসে জিরো। নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানেই হচ্ছে সাংখ্যিক বিশ্লেষণ, তোমার সংখ্যা সংখ্যা ভাগ ভাগ করে বিশ্লেষণ করতে হবে। এখানে কোনো মানে নিয়ম তো হইতেই হবে, নিয়ম তো ক্ষুদ্র জিনিস, এখানে মানে মেইন হচ্ছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা মিলতে হবে। ওকে, এখানে এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজ গুলো আমাদের করতে হবে। সো আজকের ক্লাসে আমরা দুটো ফর্মুলা শিখেছি, একটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা নিউটন, আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। তো নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা এবং ল্যাগ্রেঞ্জ ফর্মুলা উভয়ই অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য। ইকুয়াল ইন্টারভ্যালের জন্য আমরা প্রথমে অলরেডি 4টা ফর্মুলা দেখে আসছি, যে যেখানে আমাদের এইচ এর মানটা সব সময় সেম আসতো, বাট এখানে এইচ এর মানটা সেম আসবে না বা সেম থাকবে না। তো সেই ক্ষেত্রেই আমাদের সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে। এবং এখানে প্রথম যে ফর্মুলাটা পড়েছি সেটা ছিল আমাদের আগের যে 4টা লেসন আমরা দেখেছি তার কন্টিনিউশন। তারপরে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, গাউস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের যেরকম আমরা টেবিল বের করে করেছি সেরকম টেবিল বের করতে হবে, এবং টেবিলের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে সেটা আমি ক্লাসে উল্লেখ করেছি বা ম্যাথেও ইভেন করে দেখানো আছে। সো কিভাবে সেটা করতে হবে সেটাও আমি বলে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমি বলেছি যে ক্যালকুলেশনটা হাতে কলমে করে সবাইকে দেখাতে হবে অ্যাসাইনমেন্টে। আর যেটা বলেছি, আর লাস্টে আমরা যখন ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা দেখলাম, ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা কিন্তু একটু আলাদা। এতদিন যে 5টা লেসনে আমরা দেখেছি সেই 5টা লেসনের মধ্যে থেকে এটা কিন্তু আলাদা। 6 নম্বর এই যে লেসনটা, এটা হচ্ছে যে মানগুলো আমার দেওয়া আছে এক্স নট আর ওয়াই, এক্স আর ওয়াই এর সেই মান থেকে, অথবা এক্স অথবা এইভাবে এক্স এর যে মানগুলো দেওয়া আছে সেইটা থেকেই আমরা সূত্র বের করতে পারি, বা সূত্র বের করে আমরা আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য করতে পারি। সেটা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। তো ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা হয়তো আমাদের টেবিলটা লাগতেছে না, বাট সেখানে কিন্তু ক্যালকুলেশনের ব্যাপারটাও রয়ে গেছে, ক্যালকুলেশনটা এখানে মেইন ফ্যাক্টর। সো আজকের ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই দুইটা লেসন সম্পর্কে আমাকে আস্ক করতে পারো। ওকে, যদি সমস্যা না থাকে, তোমাদের যেটা বললাম আমি কিন্তু অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস টেস্ট দুইটাই একই সাথে নিব, এবং প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু ক্লাস টেস্ট অথবা অ্যাসাইনমেন্ট থাকবে। আমাদের 5টা লেসন আছে বা 5টা ক্লাস আছে নিব আমরা, 5টা ক্লাসে 50 মার্কস। সো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে ভ্যালু হচ্ছে 10 মার্কস করে, হয় অ্যাসাইনমেন্ট না হয় কি বলে যেটা ক্লাস টেস্ট, আইদার যে কোনো একটা আমি নিয়ে নেব। সো আজকের ক্লাসে অনেকেই প্রেজেন্ট নাই, তোমাদের হয়তো বা কজন প্রেজেন্ট আছো, 10 জনের মতো আছে তাই না? তো তোমাদের কিন্তু মানে অ্যাটলিস্ট আমি যতটুকু জানি 20 প্লাস বা 22 এরকম মনে হয়, তোমরা 27 জন ওখানে দেওয়া আছে, হয়তো বা 20 প্লাস তোমাদের রেগুলার ক্লাস করো বা রেগুলার তোমরা পরীক্ষা দাও। সো তোমাদের প্রেজেন্টটা যদি সেভাবে না থাকে তাহলে কিন্তু সেটা হবে না। আসলে ক্লাসে যদি স্টুডেন্টের প্রেজেন্ট, আমি তোমাদের এই ব্যাপারটা বারবার বলতাম বা এখনো বলতেছি যে ক্লাসে তোমরা উপস্থিত যদি না থাকো তার কিন্তু মাসুল যেটা সেটা কিন্তু দিতে হবে। সেটা আমি কিন্তু বারবার বলেছি, কখনো কিন্তু আমি ইমপ্লাই করিনি, বাট আমি কিন্তু এবার ইমপ্লাই করব যে আমি ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট সাডেন টেস্ট যেটাকে বলা হয়, ক্লাস টেস্ট ব্যাপার আর সাডেন টেস্ট একটু আলাদা। ক্লাস টেস্ট হলো তো বলে দেয় যে স্যার আজকে ক্লাস এটা পড়ালাম, কালকে ওটা নিব। আর সাডেন টেস্ট হলো এমনই যে আজকে যেটা পড়াইছি আজকেই সেটা নিব। তো সেই হিসাবে সবাইকে সেভাবে প্রেজেন্ট থাকতে হবে। আর যেটা বললাম যে ক্লাসে তোমাদের কিন্তু কোনো রেসপন্স আমি দেখি না, তোমাদের যদি কোনো প্রশ্নও করি তোমরা কোনো রিপ্লাই করো না, বা তোমরা নিজেরাও প্রশ্ন করো না, এভাবে কিন্তু ক্লাস এর নিয়ম না। তোমাদের সমস্যা যেটা থাকে বা যদি কোনো সমস্যা থাকে সেটা তোমাকে বলতে হবে। তোমরা যদি শুধু চুপ করেই থাকো তাহলে তো সেটা ক্লাস হলো না, তাই না? তোমরা তোমাদের প্রশ্ন বলবে, তাহলে আমারও হয়তো বা আরো নতুন কোনো জিনিস তোমাদের বলতে পারবো বা শিখাইতে পারবো। এটাই তো, দুইজনেই তো উপস্থিত থাকতে হবে প্লাস অ্যাটেন্ড থাকতে হবে। এই জিনিসটা যদি তোমরা না করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তোমাদেরই সমস্যা, কারণ তোমাদের তো শিখতে হবে। তোমরা এখনো মানে শিখতেছো, মানে ফার্স্ট লেভেলে আসো, যখন 3rd ইয়ার বা 4th ইয়ারে যাবে তখন তোমরা দেখবা যে মানে ক্যালকুলেশন এমন হচ্ছে কোথা থেকে আসছে কি আসছে তো ধরতেই পারবে না। তো সেই হিসাবে
যদি তোমরা সেইভাবে তোমরা কোপ আপ করতে চাও, ক্লাসে যেমন তোমাদের প্রেজেন্ট থাকতে হবে, ক্লাসের প্রতি মনোযোগও দিতে হবে। শুধু ভিডিও দেখলেই কিন্তু মানে যে পারবা বা কি হবে সেটা না, বা হয়তোবা তোমাদের মধ্যে কেউ ভালো পারে তার হেল্প নিয়ে সবাই করলা, সেটাও কিন্তু কথা না। কারণ এরকম তো আর সারা জীবন চলবে না, তোমরা তো আর সারা জীবন অনলাইনে ক্লাস করবে না। অথবা বেশ কিছুটা সময় আমরা অনলাইনে ক্লাস করতেছি, আলটিমেটলি এক সময় না এক সময় হয়তো দেখা গেল আরো, যদি ইভেন আরো আমি ধরেই নিলাম আরো 6 মাস এক্সটেন্ডও করে, তো সেটাই বা কি তোমাদের তারপর তো একটা সময় যে স্বাভাবিক পর্যায়ে যাইতে হবে। তখন যদি মনে করো যে এইগুলোতে আমরা মিসিং করে চলে যাচ্ছি বা আমরা স্কিপ করে চলে যাচ্ছি, অন্যের হেল্প নিয়ে চলে যাচ্ছি, তখন কিন্তু তোমরা যে মাঠে মারা যাবা, তখন দেখবা যে আমি নিজে কিছু পারতেছি না, পরের হেল্প তো তখন নিতে পারবা না, তখন তোমার সমস্যাটা কিন্তু অনেক বেশি আসবে। তো এটা তোমাদের আলটিমেটলি ভালোর জন্য বললাম। ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবা, প্লাস ক্লাসে যদি কোনো বিষয় না বুঝতে পারো বা না বোঝাটা স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। এখানে আমি অনলাইনে বুঝাচ্ছি, অনেক গ্যাপ থাকবে, থাকবে, সেটা তো তোমাদের বলতে হবে, তোমাদের রেসপন্স দিতে হবে যে স্যার এটা এইখানে কিভাবে হলো বলেন। তো এটা যদি তোমরা না বলো তাহলে কিন্তু আমি তো চাবো আমি সর্বোচ্চ মানে যদি আমি একজন মানুষ হিসেবে কল্পনা করি, তাহলে কিন্তু আমার মনে হবে যে এটাই আমার বেটার, যে তোমরা যদি কোশ্চেন না করো আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো, বা না তাড়াতাড়ি তোমাদের স্কিপ করে যেতে পারবো। বাট ওইটা কিন্তু কথা না, টিচার হিসেবে এটা আমার দায়িত্ব যে তোমরা যেন কোশ্চেন করো সেটা। সো তোমরা ক্লাসে এই যে একটু আগেও দেখলাম সিআর কোথায়, সিআর চলে গেল কেন? সিআর কে আসতে বলো তো। ক্লাস আমি যেতে না বলার আগেই যদি তোমরা এরকম চলে যাচ্ছ, আমি কিন্তু তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ কারা কারা যাচ্ছে, যেহেতু তোমরা একটা প্রেজেন্ট আছো। এটা কিন্তু নিয়ম না, তোমাদের নিয়ম হচ্ছে আমি ক্লাসে আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার থাকতে হবে। অন্তু তুমি ক্লাসে লেটে জয়েন করছো, তারপর লিভ নিলা কেন একটু আগে? অন্তু কি শুনতে পাচ্ছ? স্যার আমার নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে আজকে সকাল থেকে, বুঝতেছি না কেন। আচ্ছা, সবাইকে আমি তুমি তোমার দায়িত্ব থাকবে সবাইকে এটা জানানো, বা তুমি যেহেতু সিআর হিসেবে আমরা জানি, সো সেই হিসাবে তোমারও কিছু রেসপন্সিবিলিটি আছে যে তোমার যারা ব্যাচমেট আছে তাদেরকে তারা কি সব ক্লাসে কিরকম সেটা তো আমার জানা দরকার। আমি হয়তো বা দেখতে পারতেছি না অন্য ক্লাসে তারা রেসপন্স কিরকম করে, তোমাদের ক্লাসে কিন্তু রেসপন্সটা খুবই কম। তোমরা কিন্তু আমি যদি বলি কোনো কোশ্চেন আছে কিনা, কেউই কিন্তু কোশ্চেন করো না, হয়তো তোমরা সবই বুঝো, এটা হতে পারে না। অবশ্যই তোমাদের এখানে নতুন কিছু আছে, কারণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমরা আগে পড়ো নাই, এটাই স্বাভাবিক। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যদি বা তোমাদের সমস্যাগুলো তোমাদের বলতে হবে, তোমাদের রেসপন্স করতে হবে। ক্লাসের রেসপন্সটাও একটা ব্যাপার, যে ক্লাসের স্টুডেন্টের রেসপন্স যত কম করে স্যার কিন্তু তত কষ্ট, মানে স্যারের তত মানে খারাপ বেশি লাগে। কারণ স্যার আমি পড়াচ্ছি, তোমরা যদি কিছুই না বলো তাহলে আমি এটা কি পড়াচ্ছি? তোমরা রেসপন্স করবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, হয়তোবা আমিও নতুন কিছু শিখবো, তোমরাও নতুন কিছু শিখবা, এটাই তো নিয়ম। বাট তোমরা কিন্তু কোনো ক্লাসের রেসপন্সই করো না যে স্যার এটা বুঝি নাই, এটাই এই কথাটাই আসে না তোমাদের কাছ থেকে। আমি তো এই কথাটা চাই তোমাদের কাছ থেকে যে তোমরা এটা বলো যে না স্যার এটা আমি বুঝি নাই, রিয়েল যেটা। যদি কেউ বুঝে থাকো হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারো, এটা তো ভালো জিনিস। বাট এটা আমি এক্সপেক্ট করি যে 90 হয়তোবা 50% হয়তোবা বুঝছে, 50% না বোঝাও থাকতে পারে, সেই রেসপন্স গুলো আমি চাই। সেই রেসপন্স গুলো যেন তোমরা করো, ক্লাসের রেসপন্সের উপর ডিপেন্ড করে যে ক্লাসের স্টুডেন্টটা কতটা অ্যাটেন্টিভ। তো তোমাদের ওই রেসপন্সটা আমি চাচ্ছি, বা ওইটা একটু সবাইকে বইলো, বা তোমার বলার কাজ না, এটা আমি সবাইকে বললাম আর কি। সো যারা দেখবে বা এখন যারা শুনতেছো সবাইকে উদ্দেশ্য হচ্ছে ক্লাসে মনোযোগী হও। আমি ক্লাস টেস্ট কিন্তু এবার বেশি নিতে পারি, যদি তোমরা রেসপন্স না করো তাহলে কিন্তু আমি ক্লাস টেস্টই বেশি নিব। কারণ যেহেতু তোমরা রেসপন্স করতেছো না, তার মানে হচ্ছে তোমরা সাথে সাথে বুঝতেছো। সো আমি কিন্তু আমার যেটা বেটার মনে হয়, বেটার এটাই মনে হবে যে যেহেতু তারা বুঝতেছে, অবশ্যই তাদের ক্লাস টেস্টটা বেশি নেওয়া উচিত হবে, কারণ তারা বুঝছে। তো এটা খেয়াল রেখো, সবাই আইডি দিয়ে দাও, আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে একটু পরে। আর আর কি এটুকুই, রেসপন্সটা বাড়াও আর ক্লাসে অ্যাটেন্ডেন্সটা বাড়াও, এটাই তোমাদের উপর মানে তোমাদের কাছে আমার মানে কি বলবো রিকোয়েস্টই মনে করো, ফার্স্ট রিকোয়েস্ট ধরে নাও, লাস্টের দিকে হয়তো বা এটা আদেশ হিসাবেই দেওয়া যাবে। হুম, হ্যাঁ লিভ নিতে পারো যদি সমস্যা না থাকে, আইডি দেওয়া হলো। আমাদের মিটের রেজাল্টটা দিবেন না স্যার? মিডের রেজাল্ট, তো মিডের রেজাল্ট বলতে তোমাদের সবার রেজাল্ট তোমরা পাইছো না? জি স্যার। স্যার মিটের রেজাল্ট তো পাইনি।
মিডের রেজাল্ট পাও নাই, রেজাল্ট তো ওইভাবে পাওয়ার কথা এখানে আসতেছে না। রেজাল্ট বলতে সবার রেজাল্ট সবাই পাইছো, আমি জানি যতটুকু। রেজাল্ট বলতে হচ্ছে তোমাদের যে মার্কটা, ওইটাই তো রেজাল্ট। আর ওখানে ওটা ঘুষায় দেওয়ার তো ব্যাপার নাই। তোমরা তো জানো যে 30 মার্কস মিড টার্ম, সেটা তোমরা 3টা অ্যাসাইনমেন্টে কত পাইছো, ওইটা তোমার মিড টার্মে 30 মার্কের মার্ক। 10 মার্কের ক্লাস ক্লাস অ্যাসাইনমেন্টে, সে 10 মার্কের ক্লাস টেস্টেরটা, এটা তোমাদের নিজেদের ব্যাপার। আমি তোমাদের সাজায় দেওয়ার ব্যাপার যেটা আছে সেটা ওটা আমি নাই দিলাম, বা ওটা আমরা ওটা তোমাদের রেজাল্ট তোমরা সবাই জানো, এটাই হচ্ছে কথা। ফাইনালি রেজাল্ট আমি একটা তোমাদের হয়তো ফাইনাল এক্সাম নেওয়ার পর সব মিলে একটা দিব, সমস্যা নাই। এখন তো আর যেহেতু পুরোটাই তোমাদের হাতে আছে, তো সাজায় দেওয়ার তো ব্যাপার এখানে তেমন কিছু নাই। বুঝতে পারছো তো সবাই নাকি? ওই রেজাল্ট তো সবাই পেয়েছো, অ্যাসাইনমেন্টে কে কত পাইছো প্রত্যেকটা, সেটা যারা যদি পেয়ে থাকো তাহলে ওইটাই তোমার রেজাল্ট, এখানে নতুন কিছু নাই। অ্যাসাইনমেন্ট 1 2 3 এখানে 30 মার্কস, ওখানে তো যত যোগ করে তুমি পাইছো ওইটা তোমার 30 মার্কসের রেজাল্ট। আর এট ক্লাস টেস্টে যে যত পাইছো ওইটা তোমার 10 মার্কসের রেজাল্ট। ওকে, এইটুকুই। ওকে, ভালো থাকো। আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, সো অ্যাসাইনমেন্ট টাইম যেটা দেওয়া হবে সবাই জমা দিও। ওকে।